আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পরবর্তী টপিকস, তোমরা চাইলে বই বের করতে পারো, তাহলে এখানকার কিছু এমসিকিউ গুলাও তোমরা একটু দাগিয়ে নিতে পারবে। তাহলে দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো সবার আগে বিষয়টা কি এটা আগে জানা দরকার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তাহলে দুই জিনিসটা একসাথে বলেছে। এখানে মনে রাখবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেটাই আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর শাখা। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ মানেই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি? আমরা তো জানি ইঞ্জিনিয়ারিং মানে কলা কৌশল, তাহলে জিন নিয়ে যে কলা কৌশল করা হবে সেটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো সেই জন্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে তোমরা পরীক্ষা যদি আসে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, তাহলে তোমরা এই সংজ্ঞাটা দিতে পারো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আচ্ছা, এখানে দেখো আরো কিছু বিষয় এমসিকিউর জন্য তোমরা পড়তে পারো। যেমন হলো জিএমও, এটা কি? অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্থাৎ যখন কোনো জিনকে মডিফাই করব সেটা কিন্তু জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম। যেমন রিকম্বিনেন্ট ডিএনএ, সেক্ষেত্রে কিন্তু মডিফাই করা হয়। যেমন ধরো ব্যাকটেরিয়ার মধ্যে যে অতিরিক্ত একটা বৃত্তাকার ডিএনএ থাকে যেটাকে আমরা প্লাজমিড বলি, সেই প্লাজমিড কিন্তু আমরা কি করি, যে সেটাকে কিন্তু মডিফাই করি। অর্থাৎ প্লাজমিডে একটা অংশ কেটে ফেলি, তার মধ্যে অন্য আরেকটা জিন ঢুকিয়ে দিই, তখন কিন্তু সেই জিনটা কিছুটা মডিফাই হয়। এই প্রক্রিয়াটা কিন্তু জিএমও নামে পরিচিত। আচ্ছা, তারপরে বিজ্ঞানী একজন আছেন জ্যাক উইলিয়ামসন, তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ড এই সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন, এটা মনে রাখবা। আচ্ছা, তারপর হলো শুধু রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, প্রযুক্তি কাকে বলে? জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন করা হয় সেটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। এরপরে দেখো যে দ্বিতীয় নম্বর প্যারায় যে এখানে দুইটা ব্যাকটেরিয়ার নাম আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। একটা হলো ই কলাই বা ইসেরিসিয়া কলাই, আর একটা হলো অ্যাগোরব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স। এই ব্যাকটেরিয়া ব্যাপকভাবে চাষ করা হয় এই রিকম্বিনেন্ট বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। এরপরে প্লাজমিড সম্পর্কে মনে রাখতে হবে। লিডারবার্গ ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান এবং এদের সংখ্যা প্রতি কোষে 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। এছাড়া প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে 2, 6, 7 এগুলো পড়তে পারো, এগুলো এমসিকিউর জন্য। প্লাজমিডের প্রকারভেদ, আসলে কোন প্লাজমিড কি কাজ করে, এইগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। যেমন দেখো এফ এবং এফ ড্যাশ প্লাজমিড। এফ নামকরণটা হয়েছে ফার্টিলাইজেশন থেকে, ফার্টিলাইজেশন বা উর্বর, এখান থেকে আসলে এরকম নাম করা হয়েছে। যারা খুব উর্বর, যারা হচ্ছে রিকম্বিনেন্ট হওয়ার পর যারা খুব দ্রুত বিভাজিত হতে পারে, সেজন্য এর নাম হলো এফ, এবং এফ ড্যাশ নামকরণ করা হয়েছে। তাহলে এফ ড্যাশ প্লাজমিড ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করে যা তাদের যৌন ধারণে সাহায্য করে। এরপর আর প্লাজমিড, আর কথাটা আসে রেজিস্ট্যান্স থেকে। রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ করা বা বাধা দেয়, এরকম কিছুকে বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে এরা অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন, অর্থাৎ এই প্লাজমিড অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করতে পারে। তারপরে হলো কোল প্লাজমিড, আসলে এটা ই কলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে, এই জন্য এর নাম কোল প্লাজমিড। কলাই থেকে পাওয়া গেছে, ই কলাই ব্যাকটেরিয়া থেকে, তাই এরকম নাম হয়েছে। তবে এটা হচ্ছে কোলিসিন প্রোটিন তৈরি উৎপাদনকারী জিন, এটা হলো কোল প্লাজমিড, তবে এটা পাওয়া গেছে ই কলাইয়ের মধ্যে, এটা মনে রাখবা। তারপরে এখান থেকে আর কোনো এমসিকিউ নাই, এই তিনটে এমসিকিউ। এখন দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ সমূহ। তো মনে রাখতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ যেটাই পরীক্ষা আসুক, পরীক্ষা যদি সরাসরি আসে রিকম্বিনেন্ট ডিএনএ অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সম্পর্কে যদি বলে, তোমাকে লিখতে বলে, তাহলে তুমি যে এই ছবিটার সাহায্যে দেখিয়ে দিতে পারো। তুমি বলতে পারো সরাসরি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি করতে পারি। তো সরাসরি ইনসুলিনের তৈরির যে বর্ণনাটা আছে, এটা দেখো, এটা হচ্ছে সরাসরি যদি তুমি ইনসুলিনে দাও 396 পৃষ্ঠায় ইনসুলিন উৎপাদন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া আছে।
তো তুমি যদি সেটাও মুখস্থ করো তাহলেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলাদা করে আর পড়তে হচ্ছে না। অর্থাৎ তুমি তখন লিখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা ইনসুলিন উৎপাদন করতে পারি, সেই অনুযায়ী তুমি সেটা লিখলেই কিন্তু এটা হয়ে গেল, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হয়ে গেল। বুঝা গেল কি? ওটাও লিখতে পারো, ওটা পড়লেও আবার ওটাও যদি আলাদাভাবে আসে তাহলে ওটাও হয়ে যাবে। তো এখানে দেখো ছবির সাহায্যে আমরা যদি শুধু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে যে রিকম্বিনেন্ট ডিএনএ, এই ছবির মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি। দেখো যে এখানে বলা হচ্ছে যে প্রথমে একটা ব্যাকটেরিয়া, সেটা হতে পারে ইকোলাই ব্যাকটেরিয়া অথবা অ্যাগোরব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স যে ব্যাকটেরিয়াটা আছে, এই দুই ব্যাকটেরিয়ার মধ্যে করা হয়। দুই ব্যাকটেরিয়ার মধ্যে অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ থাকে। অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ থাকার কারণে সুবিধা যে এই প্লাজমিডটা বাইরে বের করে নেওয়া যায় এবং কাঙ্ক্ষিত জিন বলতে বোঝায়, মনে করো যদি আমি ইনসুলিন তৈরিকারী জিন নিই, যে কোনো আমরা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর তৈরিকারী জিনও নিতে পারি, যে কোনো জিন নেওয়া যেতে পারে। ধরো আমি ইনসুলিন তৈরিকারী জিন নিব, তাহলে অগ্নাশয়ের মধ্যে ঠিক যেই জায়গায় ইনসুলিন তৈরিকারী জিন আছে সেই জিনটা আমি কালেকশন করব রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। কালেকশন করব, করার পরে সেইটা কিন্তু আমি কি করব, কেটে নেব। কেটে নিয়ে কাঙ্ক্ষিত জিন কাটা হয়ে গেল। ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু এই রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়। তাহলে কাঙ্ক্ষিত জিন কাটার পরে আমি ইকোলাই ব্যাকটেরিয়া বা অ্যাগোরব্যাকটেরিয়াম থেকে আমি প্লাজমিড বের করে নিলাম। বের করে নেওয়ার পর প্লাজমিডের একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলবো। তারপরে কি করব, কাটার পরে কি করব, যে এবার এই কাটা জায়গায় আমি কি করব, কাঙ্ক্ষিত জিনটা এখানে প্রবেশ করিয়ে দেবো। তো প্রথমে প্রবেশ করানোর পরে লাগে না, তখন লাইগেজ এনজাইম দিলে এটা আবার সেটআপ হয়ে যায় সুন্দরভাবে। এখানে দেখা যায় একটা এ আছে, এই পাশে আছে টি, তাহলে এ আর টি একসাথে সুন্দরভাবে লেগে যায়। তাহলে যখন লেগে যাবে তখন আমি এটাকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবো। সাধারণভাবে দেখা যায় যে অন্য ব্যাকটেরিয়ার কোনো প্লাজমিড অন্য ব্যাকটেরিয়া তো নিতে চায় না, তখন সেক্ষেত্রে হিট শক বা ইলেকট্রোফোরেসিস পদ্ধতি আছে। ইলেকট্রোফোরেসিস মানে যে ফোর বলতে এখানে পোর বোঝায়, মানে ছিদ্র করা, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে ছিদ্র করা, অথবা হিট শক মানে অর্থাৎ হলো কি যে কোনো গরম বা তাপ প্রয়োগ করে, যেমন ধরো কোনো আসামি সে হয়তো জবানবন্দি দিচ্ছে না, তখন তাকে হিট শক দেওয়া হয় বা বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়, দিয়ে কিন্তু তার কাছ থেকে কথা বের করা হয়। সেরকম জোরপূর্বক আর কি, যে প্লাজমিডকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো ঢুকিয়ে দেওয়ার পরে এটা যখন ঢুকে গেল, তারপর এই ব্যাকটেরিয়াকে কিন্তু পুষ্টি মাধ্যমে রাখলে অটোমেটিকলি ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে, এবং যতবার বংশ বিস্তার করবে ততবারই কাঙ্ক্ষিত জিন নিয়েই কিন্তু বংশ বিস্তার করবে। তাহলে এর সাইটোপ্লাজমে এই কাঙ্ক্ষিত জিন কিন্তু অবিরাম, যে কাঙ্ক্ষিত জিনটা যদি ইনসুলিন নিয়ে থাকি, ইনসুলিন তৈরিকারী জিন নিয়ে থাকি, তাহলে এখানে কিন্তু ইনসুলিন তৈরি হতে থাকবে। তো এটা পরবর্তীতে বিশুদ্ধকরণ করা হয়, এইভাবে আমরা ইনসুলিন তৈরি করতে পারি। তাহলে ইনসুলিন তৈরি করার কথাও তুমি এখানে লিখতে পারো, সেটা দিয়েও তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে ইনসুলিন আলাদা করে আর মুখস্থ করতে হবে না, এটা করলেই হয়ে যায়। তো আজকে তাহলে এই পর্যন্তই। আগামী দিন আমরা যেটা করব সেটা হলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আর কি সেটা আমাকে জানাবা, তোমাদের কি কোশ্চেন আছে। তবে এখানে একটু আমি দেখাই যে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির পার্থক্য, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে, এটা তোমরা পড়বা। জিন ক্লোনিং, এটা নিয়ে আগামী কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।